আসসালামু আলাইকুম। স্বাগতম ত্রিপলি পাঠশালায়। তো আমরা এসি সার্কিট মডিউল পড়তেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এসি আরএলসি সিরিজ সার্কিটের তৃতীয় ক্লাস হবে। তো গত ক্লাসে যদি কারো প্রবলেম থাকে তাহলে বলবেন, ক্লাস শেষে প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা আজকে ক্লাস শুরু করি। তাহলে এইখানে প্রথমে আমরা এই ম্যাথটা করে ফেলার চেষ্টা করব। আগে প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি। এখানে বলতেছে যে একটা কয়েলের মধ্যে দিয়া 9 এম্পিয়ার কারেন্ট, মানে 9 এম্পিয়ার ডিসি কারেন্ট প্রবাহিত করা হয় এবং কয়েলের আরআরই ভোল্টেজ পাওয়া যায় 4.5 ভোল্ট। একই কয়েলে 9 এম্পিয়ার 25 হার্টজ সরবরাহ করা হলে কয়েলের আরআরই ভোল্টেজ পাওয়া যায় 24 ভোল্ট। মানে প্রথমে আমরা কি করছি, ডিসি ভোল্টেজ দিছি একটা কয়েলে, সরি, তারপর এসি ভোল্টেজ দিছি আর কি। ঠিক আছে, তারপর কি করলাম, এখন আমাদের নির্ণয় করার জন্য বলতেছে যে কারেন্ট, পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর যখন কয়েলে 50 ভোল্ট 50 হার্জ সাপ্লাই দেওয়া হয় তখন। ঠিক আছে, ম্যাথটা একটু বুঝেন ভালো করে, তাহলে এরকম আরও অনেক ম্যাথ পারবেন। ঠিক আছে, মনে করেন একটা কয়েলের মধ্যে কি থাকে, একটা রেজিস্টর থাকবে, সাথে কি থাকবে, একটা ইন্ডাক্টর থাকবে। এটা হচ্ছে একটা কয়েল, এটা হচ্ছে আমাদের একটা কয়েলের মধ্যে একটা রেজিস্টর এবং ইন্ডাক্টর থাকবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে যখন আপনি এই কয়েলটার মধ্যে ডিসি সাপ্লাই দিবেন তখন কি হবে, এখানে যে আপনার ইন্ডাক্টরটা আছে ওইটা কি হয়ে যাবে, শর্ট হিসাবে কাজ করবে। তাহলে শুধু আপনি এইখানে যে কয়েলের অভ্যন্তরীণ যে রেজিস্ট্যান্সটা আছে এটা শুধু আপনি বের করতে পারবেন, মানে ওই এই রেজিস্ট্যান্সটা শুধু বাধা দিবে, কিন্তু এখানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের জন্য কোনো বাধা হবে না। ঠিক আছে, আর যখন আপনি এখানে কি করবেন, এসি সাপ্লাই দিয়ে দিবেন, এখানে এসি সাপ্লাই যখন দিয়ে দিবেন তখন কি হবে, এখানে রেজিস্টিভ বাধাও হবে এবং ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের জন্য যে বাধাটা হবে ওইটাও হবে। তার মানে টোটাল বাধাটা হচ্ছে যে ইম্পিডেন্স পাওয়া যাবে, আর শুধু ডিসির ক্ষেত্রে শুধু এই রেজিস্ট্যান্সটা পাওয়া যাবে। ঠিক আছে, সরি আমার একটু কাশি, এই জন্য বারবার কাশি আসতেছে আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটু চিন্তা ভাবনা করি। প্রথমে আমরা চিন্তা ভাবনা করলাম যে শুধু আমাদের কয়েলটার মধ্যে ইন্ডাক্টরটা যে ছিল এটা শর্ট, শুধু আমাদের কি আছে, রেজিস্টরটা আছে। ঠিক আছে, তো রেজিস্টরের আরআরইতে কত ভোল্টেজ পাইতেছিলাম, 4.5 ভোল্টেজ পাইতেছিলাম, এটা কিন্তু আমাদের প্রশ্নে বলে দিছে। ঠিক আছে, এবং এখান দিয়ে কারেন্ট ফ্লো হইতেছে 9 এম্পিয়ার। ঠিক আছে, এটা বলে দিছে। তাইলে এইখানে যে আর আছে, ইয়ারটা আমরা বের করতে পারি না, তাইলে আমরা ইয়ারটা তো বের করতে পারি। সলিউশন দেখেন, এই আরটা এখানে যে আর আছে ওইটা আমরা কীভাবে বের করতে পারি, আর ইকুয়াল টু ভি বাই আই। তাহলে ভি কত আছে, 4.5 ভোল্টেজ এবং আই কত আছে, 9। এখন একটু ক্যালকুলেশন করা উচিত আমাদের। এখন এই ক্যালকুলেশন করার পর আমরা পাইতেছি আর হচ্ছে 0.5 ওহম, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স পাইতেছি। ঠিক আছে, এখন আরেকটা বিষয় দেখেন, এখন যখন আমাদের এই এসি সাপ্লাই দেব তখন এখানে যে আরটা আছে এই আরটা তো আমাদের থাকবেই, সাথে কি হবে, ইন্ডাক্টরের জন্য যে বাধাটা আছে ওইটা আমাদের কি আসবে হিসাবে আসবে। তাহলে ইন্ডাক্টর সেলফ ইন্ডাক্টেন্স এল দ্বারা প্রকাশ করি আমরা। ঠিক আছে, আচ্ছা, এখন 2 নম্বর কন্ডিশনে দেখেন কি বলছে যে 9 এম্পিয়ার এবং 25 হার্টজ সাপ্লাই দিছে। তাহলে এইখান দিয়ে আপনার 9 এম্পিয়ার কারেন্ট ফ্লো হইতেছে, সাপ্লাই দিছে কত, 25 হার্টজ, 25 হার্টজ ফ্রিকোয়েন্সি সাপ্লাই দিছে এবং ভোল্টেজ কত, ভোল্টেজটা হচ্ছে 24 ভোল্ট পাওয়া যায় তখন আর কি। এই ইন্ডাক্টরের আরআরইতে বলতে রেজিস্টর এবং এই ইন্ডাক্টর দুইটার আরআরইতে একসাথে আমরা পাই 24 ভোল্ট। ঠিক আছে, এই ডাটাগুলো আমাদের দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা এই সার্কিটটা একটু দেখেন, এই সার্কিটের টোটাল ইম্পিডেন্সটা আমরা বের করতে পারি না, এই সার্কিটের টোটাল ইম্পিডেন্সটা আমরা তো বের করতে পারি। ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, সার্কিটটারে এটার আমরা এখানে নিয়ে এসে পড়ি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, আর এটাকে এটা করে আমরা এইখানে নিয়ে এসে পড়ি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর কি। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি, এই সার্কিট থেকে আমরা কি করতে পারি, টোটাল ইম্পিডেন্সটা বের করে ফেলতে পারি। ইম্পিডেন্সটা বলতে
আচ্ছা এটা একটু এদিকে নিয়ে আসি, তাহলে লেখা যাবে এখানে। তাহলে এই সার্কিট থেকে আমরা টোটাল ইম্পিডেন্সটা বের করে ফেলবো, জেড ইকুয়াল টু ভি বাই আই। তাহলে এখানে ভোল্টেজ কত আছে আমাদের 24 এবং আই কত আছে 9। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ইম্পিডেন্সটা কত পাই, 2.67 ওহম পাই। এটা হচ্ছে আমাদের টোটাল এই যে এই সার্কিটের টোটাল ইম্পিডেন্সটা, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এখানে যে আর আর এবং আর সেম, তাহলে আপনি কি আরটাও জানেন, আরটা কি আর, ঠিক আছে। তাহলে মানে আপনি আরটা জানেন, শুধু কি জানেন না এলটা, এল এর মানটা জানেন না। সুতরাং এলটা এখন আমরা বের করে ফেলার চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা আমরা একটা সূত্র জানি, কি সূত্র, জেড স্কোয়ার মানে ইম্পিডেন্স স্কোয়ার সমান স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার। এই সূত্রটা আমরা জানি। তো এইখান থেকে আমরা লিখতে পারি যে এখানে যে কি আছে স্কোয়ারটা আছে ওইটা আমরা অপর সাইডে নিয়ে গেলে এটা কি হয়ে যাবে, এই সাইডে রুট হয়ে যাবে। তাহলে আমরা এখানে রুট দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে মানগুলা বসায় দেওয়া। ও সরি, হয় একটু ঝামেলা হয়েছে। তো আমাদের কি লাগবে, এল লাগবে। এই এলটা বের করার জন্য আমাদের এক্সেল বের করা লাগবে প্রথমে, ঠিক আছে। ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সটা বের করা লাগবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এরকম, আমরা একটু নিচে যাব, এখান থেকে আমরা লিখতে পারি যে ভাদিয়াম এক্স এল স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা যদি এখানে স্কোয়ারটা ওই সাইডে নিলে কী হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে আমরা ওই সাইডে স্কোয়ারটা নিয়ে রুট দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এক্সেল এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে জেড এর মানটা বসাই। জেড এর মান তো এখানে কত পাইছিলাম, 2.67 স্কোয়ার প্লাস আর এর মানটা কত পাইছিলাম, এখানে আর এর মানটা আমরা পাইছিলাম উপরে আর এর মানটা কত পাইছিলাম 0.5 ওহম, 0.5। আচ্ছা এক্সেলটা পাই গেলাম। এখন আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি। তো ক্যালকুলেশন করার পর এক্সেলটা পাইলাম হচ্ছে 2.622 ওহম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এক্সেল পাইছে, কিন্তু আমাদের লাগবে তো ইএল। তাহলে আমরা এক্সেল এর ইকুয়াল টু কি জানি, 2πfl। তাহলে এটুকু সমান আমরা কি জানি 2.622। তাহলে আমাদের কাজ হচ্ছে এখন একটু ক্যালকুলেশন করে ফেলা। ক্যালকুলেশন করে ফেলে আমরা কি করব, এল এর মানটা বের করে ফেলবো, এইটুকু ওই সাইডে নিয়ে ভাগ করে ফেলবো। এখন কথা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি আমরা কি ইউজ করবো এখানে। ফ্রিকোয়েন্সি হচ্ছে দেখেন প্রশ্নের মধ্যে আমাদের যে যা বলা আছে, প্রথম যে কন্ডিশন কত 25 হার্জ, তো আমরা এখানে ফ্রিকোয়েন্সিটা 25 হার্জ ইউজ করব, ঠিক আছে। তারপর আমরা এলটা বের করব, ঠিক আছে। এলটা ক্যালকুলেশন করার পর আমরা পাই হচ্ছে 0.0167 হেনরি। এটা হচ্ছে আমরা এল এর মানটা পাই। দেখেন এখন সার্কিটে যে প্যারামিটার আছে, এখানে যে সার্কিটে যে প্যারামিটারটা আছে, দুইটা প্যারামিটারের মানই আমরা জানি, আর এর মানও জানি, এল এর মানও জানি, ঠিক আছে। এখন এই সার্কিটটারে আমরা একটু চাইলে একটু কপি করে নিতে পারি। কপি করে নেওয়া মানটা একটু আচ্ছা সমস্যা নেই, আমরা আর এর মানটা এখানে বসাই দিই 0.5, আর এল এর মান হচ্ছে কত পাইলাম এই মুহূর্তে, এল এর মান পাইছি যে 0.0167 হেনরি, আর এটা হচ্ছে ওহম 0.5 ওহম। আচ্ছা এখন আমাদের কি বলছে যে নিচে দেখেন, এখন মনে করেন যে আমাদের সার্কিট এখানে এটা আচ্ছা এখানে যে আমাদের এই সার্কিটটা আছে, এখন মনে করেন যে আমাদের প্রশ্নের মধ্যে এই সার্কিটটা দেওয়া আছে। এখন এই প্রশ্নের মধ্যে যে সার্কিটটা দেওয়া আছে এটা এবং নির্ণয় করা লাগবে কি কারেন্ট, পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করা লাগবে। আচ্ছা আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার আইকাই নেই। এখানে আমাদের আর আছে আর একটা ইন্ডাক্টর আছে যেটা আমরা মানগুলো বের করছি, ঠিক আছে। এখন
এখানে যা চাইছে আর কি 50 ভোল্ট সাপ্লাই দেওয়া হইতেছে, ফ্রিকোয়েন্সি দেওয়া হইতেছে 50 হার্জ। এবং তাহলে এখন এখান থেকে আপনার নির্ণয় করা লাগবে এখানে কারেন্ট যে ফ্লো হইতেছে এই কারেন্টটা নির্ণয় করা লাগবে, পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করা লাগবে। ঠিক আছে, তো এখানে আরটা হয়েছে যে 0.5 যেটা আমরা বের করছি আগে, এবং ইন্ডাকটেন্স বের করছি 0.0167 হেনরি। ঠিক আছে, এখন আমাদের আগাইতে হবে। প্রথমে আমাদের কি বের করতে হবে? কারেন্ট বের করার জন্য আমাদের কি করা লাগবে? ইম্পিডেন্স বের করা লাগবে। ফার্স্ট অফ অল ইম্পিডেন্স বের করা লাগবে। তো এখানে আরটা তো আমরা জানি 0.5, কিন্তু আমরা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সটা এখানে আর এখানে সেম হবে না, কারণ হচ্ছে যে এইখানে ফ্রিকোয়েন্সি ছিল কত 25, কিন্তু এখানে ফ্রিকোয়েন্সি কত হয়ে গেছে 50। সেই জন্য আপনার যে এখানে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স মানে ইন্ডাক্টরের জন্য যে বাধাটা হয়েছিল এখানে ইন্ডাক্টরের জন্য যে বাধাটা হবে এটা থেকে বেশি হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এক্সএল ইকুয়াল টু আমরা কি জানি 2πfl। এখন কথা হচ্ছে যে মানগুলো একটু বসাইতে হবে। এফ এর মান কিন্তু অবশ্যই এখানে 50 বসাইতে হবে। বসায় কি করা লাগবে? এক্সেলটা বের করা লাগবে। এক্সেলটা বসানোর পরে আমরা পাই হচ্ছে 5.24 ওহম পাই। ঠিক আছে, এটা একটু নিজেরা করে নেবেন। হ্যাঁ, তারপরে এখন আমাদের ইম্পিডেন্সটা কত হয় বলেন তো? ইম্পিডেন্স জেড ইকুয়াল টু হচ্ছে যে আর প্লাস জি অফ এক্সেল। ইম্পিডেন্স হচ্ছে এটা। তাহলে ইম্পিডেন্স যদি হয় এটা, তাহলে এখানে আর এর ভ্যালু কত? 0.5 এবং এক্সেল কত পাইছিলাম? জি অফ 5.24 পাইছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইম্পিডেন্স। ঠিক আছে, এখন আমরা করব কি এই সার্কিটের কারেন্টটা বের করে ফেলার চেষ্টা করি। আই ইকুয়াল টু কি ভি বাই জেড। এখন ভি ভোল্টেজের সাথে কিন্তু কোনো অ্যাঙ্গেল নাই, অ্যাঙ্গেল শূন্য। ঠিক আছে, তাহলে আমরা যদি এটারে জেড দিয়ে ভাগ করে ফেলি ভোল্টেজে, তাহলে আমরা আইটা পেয়ে যাব। এখন আমাদের কাজ হচ্ছে ভোল্টেজ হচ্ছে কত 50 এবং এই ইম্পিডেন্স 0.5 প্লাস জে অফ 5.24, এটা দিয়ে ভাগ করে ফেলা। এখন এই ক্যালকুলেশনটুকু আপনারা ক্যালকুলেটর করে ফেলবেন। ঠিক আছে, তো ক্যালকুলেটর করার পর আপনি পাবেন হচ্ছে 9.5, অ্যাঙ্গেল হচ্ছে যে -84.55 ডিগ্রি। এটা হচ্ছে যে আপনি কারেন্টটা পাবেন। তারপর এটা হচ্ছে যে 1 নম্বরে প্রশ্নে কিন্তু কারেন্ট চাইছিল, 2 নম্বরে চাইছে কি পাওয়ার চাইছে। তো পাওয়ারটা আমরা পাওয়ারের সূত্র আছে 2টা, তো আমরা প্রকৃত পাওয়ার বের করব, শুধু পাওয়ার চাইছে বলছে যেহেতু। তো পাওয়ার এর সূত্র পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, এই সূত্র দিয়ে আমরা প্রকৃত পাওয়ারটা বের করতে পারি। তাহলে কারেন্ট কত আছে 9.5 স্কোয়ার আর কত, আর হচ্ছে 0.5 আর হচ্ছে 0.5। এখন একটু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করে 45.125 ওয়াট পাই। ঠিক আছে, এটা আমাদের আরেকটা আনসার হয়ে গেল। ঠিক আছে, এখন আমাদের পরে কি চাইছে? পরে আরেকটা কি চাইছে? পাওয়ার ফ্যাক্টর চাইছে, কস থিটা চাইছে। 3 নম্বরে চাইছে পাওয়ার ফ্যাক্টর। তাহলে পাওয়ার ফ্যাক্টরের জন্য কস থিটা, লেখাটা ভালো বোঝা যায় না, আমি একটু মুছে আবার লিখি। কস থিটা পাওয়ার ফ্যাক্টর তো কস থিটা না। এখন এই থিটাটা হচ্ছে যে আপনার ইম্পিডেন্স আছে না, এই ইম্পিডেন্সের যে আছে ওইটার আপনি কি করবেন? পোলার ফর্মে কনভার্ট করে ফেলবেন। আপনি যখন এই ইম্পিডেন্সটারে পোলার ফর্মে কনভার্ট করবেন তাহলে কত হয় বলেন তো? এই ইম্পিডেন্সটারে আর কি পোলার ফর্মে আপনি কনভার্ট করার পর 5.26 অ্যাঙ্গেল হয় 84.55 ডিগ্রি। ঠিক আছে, এটা হয় আপনার যদি পোলার ফর্মে কনভার্ট করেন। তাহলে এখানে যে থিটাটা আছে না, এটা ইম্পিডেন্সের যে অ্যাঙ্গেল আছে ওইটা বসাবেন। তাহলে কস অ্যাঙ্গেল কত 84.55 ডিগ্রি। এখন আমাদের একটু ক্যালকুলেশন করলেই আমরা পেয়ে যাব 0.095। এটা হচ্ছে ইন্ডাক্টর, এই জন্য পাওয়ার ফ্যাক্টরটা কী হবে? ল্যাগিং হবে।
এজন্য আমাদের পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ম্যাথ। এভাবেই ম্যাথটা করে ফেলবেন। যদি আরও কোনো প্রবলেম থাকে এই ম্যাথে তাহলে বলতে পারেন, আবার একটু দেখায় দেওয়ার চেষ্টা করব, আর যদি প্রবলেম না থাকে আগানোর চেষ্টা করব। আচ্ছা, যেহেতু কারো কোনো প্রবলেম নাই তাহলে আমরা আগানোর চেষ্টা করি। আচ্ছা, আমরা এখন এই ম্যাথটা করে ফেলার চেষ্টা করব। এইখানে ম্যাথটা প্রশ্নটা একটু বড় করে নেব যাতে আপনারা ভালো বুঝতে পারেন আর কি। আচ্ছা দেখেন, এখানে প্রশ্নের মধ্যে কি বলতেছে, আরএলসি সিরিজ সার্কিটে ওমেগার মান দেওয়া আছে এবং 6 ভোল্ট সাপ্লাই দেওয়ার পরে 100 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হইতেছে আর কি। এই সার্কিটের ওমেগা মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যেটা আছে এত এবং সেম ভোল্টেজে এত কারেন্ট প্রবাহিত হয়, ফাইন্ড দ্য সার্কিট কনস্ট্যান্ট। তো এখানে প্রথমে বলতেছে যে একটা ফ্রিকোয়েন্সি এবং কারেন্ট দেওয়া আছে এবং সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে। তারপর আবার এরকম সেম আরেকটা কিছু ডাটা দেওয়া আছে। মানে আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, বিষয়টা আরও ভালোভাবে বুঝবেন। মনে করেন একটা সার্কিট। আচ্ছা, সলিউশন শুরু করি তাহলে আরও ভালো বুঝবেন। সলিউশন, এখানে প্রথমে যে বিষয়টা হচ্ছে যে এখানে আপনার একটা সার্কিট চিন্তা করেন, রেজিস্টর আর একটা মনে করেন ইন্ডাক্টর। ঠিক আছে, এই রেজিস্টর এবং এই ইন্ডাক্টরে আমরা একটা এসি সাপ্লাই দিতেছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রেজিস্টর, এটা হচ্ছে ইন্ডাক্টর, সেলফ ইন্ডাক্টেন্স আর কি। তো এখানে কারেন্ট কত ফ্লো হয়, 100 মিলি অ্যাম্পিয়ার, 100 মিলি অ্যাম্পিয়ার। এবং ভোল্টেজ কত পাই, 6 ভোল্ট, এবং ওমেগা বলতে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে যে আমাদের 796 হার্টজ। ঠিক আছে, এটা হচ্ছে একটা কাহিনী। কিন্তু আমাদের এই একটা কাহিনী আরেকটা এরকম কাহিনী দেওয়া আছে প্রশ্নের মধ্যে। বলতেছে যে এখানে আমাদের রেজিস্টর ইন্ডাক্টর আছে, তারপরে এখানে আমরা একটা সাপ্লাই দিতেছি। এই সাপ্লাইটা কি দিতেছি, এই সাপ্লাইটা হচ্ছে যে আমাদের সেম ভোল্টেজ বলতে এইখানে আমরা 6 ভোল্টই সাপ্লাই দিতেছি। তারপর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যেটা, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাইতেছে। এই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা হইতেছে যে 2866 হার্টজ। এটার ফ্রিকোয়েন্সি কিন্তু বাইরে গেছে, আর এখানে ফ্রিকোয়েন্সিটা কি কম আছে। তারপর এখান দিয়ে কারেন্টটা কত ফ্লো হইতেছে, এখান দিয়ে কারেন্টটা ফ্লো হইতেছে 50 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কথা। মানে প্রশ্নটা আমি আবার একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। ম্যাথটা একটু জটিল, কিন্তু বুঝতে পারলে খুব ইজি লাগবে। মানে মূল কথা হচ্ছে প্রশ্নের মধ্যে বলতেছে যে এই একটা সার্কিট, ঠিক আছে, এই সার্কিটের মধ্যে প্রথমে আমরা সাপ্লাইটা দিছি। পরে কি করলাম, আমরা এই সার্কিটের মধ্যেই আবার কি করলাম, এই একই সাপ্লাই দিছি, না একই সাপ্লাই দেই নাই, সাপ্লাইটা চেঞ্জ করে দিছি, বলতে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করে দিছি। শুধু ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করে দেওয়ার পরে এখানে কি করলাম, দেখলাম যে কারেন্টটা কমে গেছে। এখানে কত 100 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হইতো, এখানে কি হইতেছে, কম কারেন্ট ফ্লো হইতেছে। ঠিক আছে, এটাই হচ্ছে মূল কথা। তো আমরা প্রথম সার্কিটটা নিয়ে কাজ করে ফেলার চেষ্টা করব, পরে দ্বিতীয় সার্কিটটা নিয়ে কাজ করে ফেলার চেষ্টা করব। প্রথমে এই সার্কিটটা একটু দেখেন, এই সার্কিট থেকে আমরা কি করতে পারি, ইম্পিডেন্সটা বের করে ফেলতে পারি না। জেড হচ্ছে বি বাই আই। তাহলে এখানে ভি ভোল্টেজ কত 6 এবং আই হচ্ছে 100 মিলি অ্যাম্পিয়ার বসাইতে হবে। আমি আর লিখলাম না, বসাবেন আপনারা। তাহলে আচ্ছা লিখে দিই, 6 বাই হচ্ছে 100 মিলি অ্যাম্পিয়ার, 100 ইন্টু 10⁻³ এখন ক্যালকুলেটর যাবেন, দেন পাবেন হচ্ছে ইম্পিডেন্সটা পাবেন 60 ওহম। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইম্পিডেন্সটা পেয়ে গেলেন। এখন আমরা একটা সূত্র আছে, সূত্রটা একটু দেখেন, ইম্পিডেন্সের যে সূত্র ওটা কি, জেড স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার। ঠিক আছে, এখন এই সূত্রের মধ্যে আমরা কিসের মান জানি, শুধু ইম্পিডেন্সের মানটা জানি। ঠিক আছে, এবং এক্সেল মানে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সের একটা সূত্র আছে না, ওমেগা এল, ওইটা আমরা বসাইতে পারি। তাহলে আমরা জেড এর মান জানি 60 স্কোয়ার, পরে আর এর মান হচ্ছে জানি না, এবং এক্সেল এর একটা সূত্র জানি, ওমেগা এল। আমরা কিন্তু প্রথম সার্কিট নিয়ে কাজ করতেছি, এই জন্য প্রথম সার্কিটে
যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা আমরা সাপ্লাই দিতেছিলাম ওইটা কিন্তু আমাদের এখানে বসাইতে হবে, ঠিক আছে? এটা কিন্তু ভুল করা যাবে না। এই ম্যাথের মধ্যে এই জিনিসটাই ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে থাকে। আচ্ছা, পরে লাইনে 60 স্কোয়ার আর স্কোয়ার প্লাস হচ্ছে এখানে স্কোয়ার দিতে বলে গেছিলাম। আচ্ছা, 796 L স্কোয়ার, ঠিক আছে? এটা বসাইলাম। এখন আমাদের কাজ হচ্ছে এটার একটা ইকুয়েশন দিয়ে দেওয়া। তাহলে আমরা এই ইকুয়েশনটার নাম দিলাম 1 নম্বর ইকুয়েশন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আরেকটা যে সার্কিট ছিল আমাদের, এই সার্কিটটা নিয়ে কাজ করে ফেলার চেষ্টা করব। তো সার্কিটটা এখানে রাখলাম। দেখেন, এই সার্কিটের মধ্যে আমরা কি করতে পারি, এই সার্কিটের মধ্যে এখানে যেরকম কাজ করলাম এই সার্কিটের মধ্যেও সেম কাজ করতে পারি। তাহলে এই সার্কিটের মধ্যে আমরা কি করতে পারি, ইম্পিডেন্সটা বের করে ফেলতে পারি। তাহলে ইম্পিডেন্সটা বের করে ফেলে এখানে ইম্পিডেন্স হবে বি বাই আই সমান, ভি কত আছে এখানে 6 এবং আই কত আছে 50 মিলি এম্পিয়ার, 10⁻³ আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেটর চাপা, তাহলে পাবো 120 ওহম। এটা হচ্ছে আমরা জেডটা পাই গেলাম, ঠিক আছে? তো এখানের মতোই সেম আমরা এই সূত্রটা ইউজ করতে পারি, জেড স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার, ঠিক আছে? এখন আমরা ভ্যালুগুলো বসায় দিতে পারি। জেডের মান কত পাইছি এখানে 120 স্কোয়ার, আর এর ভ্যালু জানি না। এক্সএল মানে ওমেগা এল, ওমেগার মান কত, ওমেগার মান অনেক বড় 2866 এল স্কোয়ার, ঠিক আছে? এখানে এটার আমরা কি করতে পারি, একটা সমীকরণ দিতে পারি। আমরা এটার 2 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে? এখন আমাদের কাজ হচ্ছে যে 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে দেওয়া, ঠিক আছে? তাহলে এখানে দেখেন, এখানে একটা সমীকরণ আর এইখানে একটা সমীকরণ আমাদের হয়েছে। এখন আমরা একটা সমীকরণ থেকে আমরা আরেকটা সমীকরণ বিয়োগ করব। তাহলে একটু লিখে দিই, ফ্রম 1 নম্বর সমীকরণ মাইনাস 2 নম্বর সমীকরণ উই গেট, আমরা পাই ফ্রম 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণটা আমরা যদি মাইনাস করি, মানে এই সমীকরণটা থেকে আমরা এই সমীকরণটা মাইনাস করব, দেন কি পাই ওইটা একটু দেখেন। আচ্ছা, মাইনাস কীভাবে করি ওইটা একটু দেখেন। তাহলে প্রথমে আমরা কি করব, এই যে সমান চিহ্নের সামনে যেটুকু আছে এইটুকু করে মাইনাস করে ফেলি। তাহলে মাইনাস বলতে পার্থক্য আর কি, ঠিক আছে? আমরা তাহলে দেখেন এটা কি 120 আর এটা হচ্ছে 60, ঠিক আছে? এখন আচ্ছা, এটা একটু নিজেরা করে নেবেন। মাইনাস বলতে এইখানে আমি একটু লেখা দিই, 60 স্কোয়ার মাইনাস হচ্ছে 120 স্কোয়ার, ঠিক আছে? সমান হচ্ছে এই আর স্কোয়ার থেকে এই আর স্কোয়ার মাইনাস করলে কত হয়, 0, সুতরাং এটা আমাদের দরকার নেই। তাহলে এইটা থেকে আরেকটা কাজ করতে পারি আমাদের ইকুয়েশনটা আরও সহজের জন্য। দেখেন এখানে 60 স্কোয়ার, এখানে এত, তাহলে আমরা 1 নম্বর সমীকরণ না, আমরা এখানে একটু সুন্দর করে করার জন্য এখানে একটু আমরা এখানে 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করব, তাহলে আমাদের ম্যাথটা ইজিতে মিলবে, ঠিক আছে? 2 নম্বর থেকে মাইনাস করব 1 নম্বর সমীকরণ, এখন দেখেন মিলবে সহজে। তাহলে 120 স্কোয়ার মাইনাস হচ্ছে 60 স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার আউট, তারপর এইটা বড় 2866 এলস হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 796 এল হোল স্কোয়ার। এখন আমাদের কাজ হচ্ছে এখানে এই এল আছে না, এই এলটা বের করে ফেলা ক্যালকুলেশন করে। তো এল এর মান হচ্ছে আমাদের 0.0378 হেনরি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা আনসার। তারপর আমাদের আরেকটা কি বের করা লাগবে, এখানে আমরা এল এর মানটা কিন্তু বের করে ফেলছি, আমাদের আরেকটা কি মান লাগবে, আর লাগবে। তো আরটাও আমরা বের করতে পারি কিভাবে, দেখেন আমরা সূত্র কি জানি, একটা জেড স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস ওমেগা এল স্কোয়ার। এখন আপনি যে কোনো এইটার জেড আর
এল নিয়ে কাজ করতে পারেন, ওমেগা নিয়ে কাজ করতে পারেন, অথবা ই সার্কিটেরও কাজ করতে পারেন। আমি ই সার্কিটেরটা নিয়ে কাজ করব। তাহলে এই সার্কিটে আমরা জেড কত পাইছিলাম বলেন তো? এই সার্কিটে আমরা জেড কত পাইছিলাম? জেড পাইছিলাম 60 স্কোয়ার। আর কত পাইছিলাম? ও আরটা তো আমরা বেরই করব। এবং ওমেগা কত? ওমেগা হচ্ছে 796। এবং এল কত? এলটা কত? এলটা আমরা এইমাত্রই বের করলাম যে এটা, ঠিক আছে, 0.0378 এল। ঠিক আছে, এখন দেখেন এটাও ভ্যালু, এটাও ভ্যালু, শুধু ভেরিয়েবল কি আছে? আর স্কোয়ার। এখন একটু ক্যালকুলেশন করে ফেলবেন নিজেরা। ক্যালকুলেশন করে কি করবেন? এই আর এর মানটা পাওয়া যাবেন। আর এর মানটা কত পাবেন? 51.92 ওহম। এটাই আমাদের আরেকটা আনসার হয়ে গেল। ঠিক আছে, এই ম্যাথগুলো বুঝলে আর কোনো সময় ভুলবেন না, এই জন্য স্লোলি আগানোর চেষ্টা করতেছি, খুব আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা, তাহলে পরবর্তী ম্যাথে যাবো, এই ম্যাথে যদি কারো প্রবলেম না থাকে। ঠিক আছে, দেখেন এই ম্যাথে কারো প্রবলেম আছে কিনা। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা, দেখেন এই ম্যাথটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। প্রথমে কি বলতেছে, যখন একটা চোখ কয়েলে 100 ভোল্ট, একটা চোখ কয়েলে 100 ভোল্ট 50 হার্জ প্রয়োগ করা হয়, তখন এ কয়েল 80 এম্পিয়ার 120 ওয়াট নেই। যখন বি কয়েলে 100 এম্পিয়ার 50 ওয়াট নেই, দুইটি কয়েল সিরিজে সংযোগ করলে 100 ভোল্ট প্রয়োগ করলে এর কারেন্ট এবং পাওয়ার কত হবে? মূলত এরকম একটা আমরা ম্যাথ করছি। ঠিক আছে, এরকম একটা ম্যাথ আমরা করে ফেলছি অলরেডি। তো আমি এই ম্যাথটা করব না। ঠিক আছে, এই ম্যাথটা তো আমি যে আপনাদেরকে পিডিএফ দিছি, ওই পিডিএফের মধ্যে কিন্তু ম্যাথটা সলিউশন করা আছে। ঠিক আছে, যদি না পারেন তারপর আমি ম্যাথটা করে দেব, কিন্তু আমি একটু হিন্টস দেওয়া দিই কীভাবে ম্যাথটা আপনারা সলভ করবেন। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আপনার কাজ হচ্ছে প্রশ্নটা বুঝে ফেলা, কীভাবে, মানে প্রশ্নটার মধ্যে কী বলছে আমি প্রশ্নটা বোঝাই দিব। তাহলে প্রশ্নটার মধ্যে একটা কয়েলের নাম হচ্ছে একটা এ কয়েল। ঠিক আছে, একটা কয়েলের মধ্যে রেজিস্টর থাকবে, ইন্ডাক্টর থাকবে, এটা হচ্ছে আমাদের এ কয়েল। এবং আরেকটা কয়েল হচ্ছে, এটা মনে করেন একটা রেজিস্টর এবং ইন্ডাক্টর তো আছে। ঠিক আছে, তো এই কয়েলে কি হইতেছে যে প্রথম কয়েলটা এ কয়েল, যেটা এটা হচ্ছে এ কয়েল, এই কয়েলে সাপ্লাই দেওয়া হইতেছে কত? 8 এম্পিয়ার 120 ওয়াট নেই। তাহলে এইখানে যদি আমি সাপ্লাই দেই, তাহলে কি নিতেছে? 120 ওয়াট নিতেছে এবং কত? 8 এম্পিয়ার নিতেছে। ঠিক আছে, এটুকু দেওয়া আছে। এবং বি কয়েলে কি বলতেছে যে সেম কাহিনী, বি কয়েলে যদি আমরা সাপ্লাই দিই, তাহলে কি হইতেছে? এখানে কারেন্ট কত নিতেছে? কারেন্ট নিতেছে হচ্ছে যে 10 এম্পিয়ার 500 ওয়াট নিতেছে। ঠিক আছে, এখন কথা হয়েছে যে দুইটি কয়েল সিরিজে সংযোগ করলে 100 ভোল্ট প্রয়োগ করলে এর মান কত হবে? এখন কাজ হচ্ছে যে এখানে এই সার্কিট থেকে আপনি Z1 একটা ইম্পিডেন্স পাবেন, এবং এই সার্কিট থেকে আপনি, আচ্ছা ZA ধরেন এটাকে, এখানে ZA একটা ইম্পিডেন্স পাবেন, এখানে ZB একটা ইম্পিডেন্স পাবেন, তারপর ZT মানে ZA প্লাস ZB দুইটা ইম্পিডেন্স যোগ করে দিবেন। ঠিক আছে, দুইটা ইম্পিডেন্স যোগ করে দিয়া তারপর আপনারা কি করবেন, যে চাইছে না, কি চাইছে? কারেন্ট এবং পাওয়ার চাইছে। তাহলে ZT তাহলে আপনার যে কারেন্ট চাইছে এখানে, এই কারেন্ট আই ইকুয়াল টু হবে যে আপনার যে ভোল্টেজ দেওয়া আছে না 100, এই 100 এবং ZT। তাহলে এটা হচ্ছে আপনার একটা আনসার হয়ে যাবে, এইভাবে আপনি আগাবেন। তারপর হচ্ছে যে পাওয়ার কত? পাওয়ারের সূত্র আছে কি, আপনি যেহেতু এখানে ইম্পিডেন্সটা জানেন, ইম্পিডেন্সটারে আপনি টোটাল ইম্পিডেন্সটারে যখন পোলার ফর্মে কনভার্ট করবেন, এই দুইটারে যোগ করে রেক্ট্যাঙ্গুলার ফর্মে কনভার্ট করবেন, তাহলে প্রথম যেটা থাকবে আর, পরে কি থাকবে? j of x। তাহলে এই আরটা যেহেতু জানেন এবং আপনি কি জানেন? কারেন্টটা জানেন, সেক্ষেত্রে আপনি পাওয়ারের সূত্র কি ইউজ করবেন? আই স্কোয়ার আর। আচ্ছা, এইভাবে ম্যাথটা করে ফেলবেন। ঠিক আছে, আর যদি তারপরেও ম্যাথটা না পারেন, তাহলে আমাকে অবশ্যই ইনবক্স করবেন। ম্যাথটা সহজ, এই জন্য বুঝাই দিছি, করে ফেলবেন। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী ম্যাথে যাওয়ার চেষ্টা করি। এইখানে সুন্দর একই রকম একটা ম্যাথ। আচ্ছা, দেখেন বলতেছে যে LA এবং LB নির্ণয় করো। সো এখানে একটু মিস্টেক আছে, প্রশ্নের মধ্যে একটু মিস্টেক করে ফেলছে। ঠিক আছে, টাইপিং মিস্টেক, এখানে আমি একটু এডিট করে দিতেছি। RA, এটা হবে যে RA এবং LV বের করার জন্য, ওহো সরি, RA তো দেওয়াই আছে, LA এবং RB, এটা হবে যে RB।
আরবি নির্ণয় করা লাগবে, এলএ এবং আরবি নির্ণয় করা যখন সাপ্লাই 3 কিলোওয়াট এবং 2 কেভিআর। ঠিক আছে, তো এখানে আমরা এই ম্যাথটা করে দিব। ঠিক আছে, ম্যাথটা একটু জটিল, একটু বড় আছে, সুতরাং একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে আমাদের ম্যাথটা। হ্যাঁ, আচ্ছা, দেখেন আমরা পাওয়ারের একটা বিষয় আমরা জানছিলাম। পাওয়ার কিন্তু আমাদের কি 3 প্রকার। ঠিক আছে, পাওয়ার হচ্ছে আমাদের 3 প্রকার। কি কি একটু রিভিউ করে নিই, আমাদের অনেকের হয়তো মনে নাই। আচ্ছা, এখানে একটা হচ্ছে যে কেভিএ, যেটা আপাত পাওয়ার, কিলোওয়াট প্রকৃত পাওয়ার, কেভিএআর রিয়েক্টিভ পাওয়ার। হ্যাঁ, এখন এই সার্কিটের মধ্যে কি কি দেওয়া আছে বলেন তো? কিলোওয়াট দেওয়া আছে, কত কিলোওয়াট দেওয়া আছে? দেওয়া আছে 3 কিলোওয়াট। তারপর কেভিআর মানে রিয়েক্টিভ পাওয়ার দেওয়া আছে 2 রিয়েক্টিভ পাওয়ার দেওয়া আছে। এখন আমাদের কেভিএটা বের করতে পারি না, কেভিএটা এখান থেকে বের করতে পারি। তাহলে কেভিএ, তাহলে কেভিএ সমান কি হবে? রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার হচ্ছে 2 স্কোয়ার আর কি। এখন কত হয়? 3.6055 হয়, কেভিএম হয়। এখন এই কে যে আছে ওইটারে তুলে দিব, তাহলে কি করব? 1000 দিয়ে গুণ করে দিব। তাহলে 1000 দিয়ে যদি গুণ করি তাহলে হবে ভিএ। যদি বিএ হয় তাহলে হচ্ছে যে ভিএ হচ্ছে আমাদের 1000 দিয়ে যদি এটা গুণ করি তাহলে কত হয় বলেন তো? 360.5 এটা হয়। তাহলে ভিএ মানে কি ভোল্টেজ এবং এ মানে কি এম্পিয়ার। ভিআই সমান হচ্ছে কত? এটা 3605.5 বিএ, এককটা লিখে দিলাম আর কি। ঠিক আছে, এখন এখান থেকে আপনি আয়ের মানটা বের করতে পারেন না? আয়ের মানটা মানে ভোল্টেজ যেহেতু আপনার জানা আছে, কত জানা আছে? 240 দেওয়া আছে আর কি। তাহলে আপনি আইটা বের করে ফেলতে পারেন। তাহলে এটাতে 3605.5 রে ভোল্টেজ দিয়ে ভাগ করেন, 240 দিয়ে ভাগ করেন, তাহলে কত পান? 15.02 এম্পিয়ার। এটা হচ্ছে আপনি আই পান, কারেন্ট পান আর কি। ঠিক আছে, যেহেতু কারেন্ট পাইছেন এবং আপনি ভোল্টেজও জানেন, তাহলে কি করতে পারেন? সেহেতু আপনি ইম্পিডেন্সটা বের করে ফেলতে পারেন। তাহলে ইম্পিডেন্সটা আমরা বের করে ফেলার চেষ্টা করি। এখানে ইম্পিডেন্সটা বের করে ফেলার চেষ্টা করি। ইম্পিডেন্সটা হবে যে আমাদের ভি বাই আই। তাহলে ভি হচ্ছে আমাদের এখানে কত? 240 এবং আই কত? আই হচ্ছে 15.02। তাহলে ইম্পিডেন্সটা আমরা পাওয়া যেতেছি। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করার পর ওহো, আই তো 15.02 পাইছিলাম। ঠিক আছে, এবং ইম্পিডেন্স আমরা ক্যালকুলেশন করার পর পাইতেছি যে 15.98 ওহম পাইলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইম্পিডেন্স। এখন এই সার্কিটটা একটু দেখেন, এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্সটা কী হবে বলেন তো? এই টোটাল রেজিস্ট্যান্সটা মানে আর এ এবং প্লাস কি আর বি যদি যোগ করি তাহলে কী পাবো? টোটাল রেজিস্ট্যান্সটা পাই যাব। ঠিক আছে, একইভাবে যদি আপনি ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স এক্সএল এ প্লাস এক্সএল ভি যদি যোগ করেন টোটাল ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স পাই যান। ঠিক আছে, এই জিনিসটাই আমাদের একটু কাজে লাগবে এখন। হ্যাঁ, দেখেন এইখানে আমরা তো জেড বের করছি। ঠিক আছে, এখন এই জেডটারে আমরা একটু পোলার ফর্মে লেখার চেষ্টা করি। তাহলে যদি পোলার ফর্মে লিখতে চাই জেডটাকে, তাহলে আমাদের কি লাগবে? অ্যাঙ্গেল লাগবে, জেড অ্যাঙ্গেল লাগবে যদি পোলার ফর্মে লিখতে চাই। তাহলে অ্যাঙ্গেলটা কি হবে? কথা হচ্ছে যে অ্যাঙ্গেলটা কি হবে, এই অ্যাঙ্গেলটা আমরা বের করে নেওয়া লাগবে। কিভাবে বের করি অ্যাঙ্গেলটা দেখেন, এখানে আমাদের মডুলাস তো হবে 15.98, কিন্তু অ্যাঙ্গেলটা হবে যে কস ইনভার্স পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টরটা কস পাওয়ার ফ্যাক্টর তো আমাদের দেওয়া নাই, তাহলে তো এটা দেওয়া হইতেছে না। কিন্তু আমাদের আরেকটা অপশান আছে, কস থিটা বের করার, মানে অ্যাঙ্গেল বের করার। ঠিক আছে, তাহলে কস ইনভার্স
সরি লেখা হইতেছে না আর কি, আমি একটু সুন্দর করে লেখার চেষ্টা করি। তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে যে কস ইনভার্স, ঠিক আছে। তাহলে কস থিটা, এই ত্রিভুজটা একটু দেখেন, কস থিটা ইকুয়াল টু কি ভূমি বাই অত্রিভুজ। তাহলে ভূমি কত, এই ভূমি হচ্ছে 3, আর অত্রিভুজটা কত পাইছিলাম, অত্রিভুজ বলতে ভিএ, এই যে এটা কে ভিএ, এখানে পাইছিলাম কত 3.6055 পাইছিলাম, 3.6055 পাইছিলাম। এখন একটু ক্যালকুলেশন করে থিটাটা বের করে ফেলেন তো, ক্যালকুলেটারটা একটু চাপেন কষ্ট করে, বাসে না এখন বাসে? আচ্ছা এখন একটু ক্যালকুলেটারটা একটু চাপেন, চাইপা থিটাটা বের করে ফেলেন তো। থিটাটা হচ্ছে আমাদের 33.69 ডিগ্রি। তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত হবে, 33.69 ডিগ্রি, ঠিক আছে। এখন আমরা এখানে যে ইম্পিডেন্সটা পাইছি পোলার ফর্মে পাইছি, এখন এটা আমরা চাইলে এটারে রেক্টাঙ্গুলার ফর্মে লিখতে পারি। তাহলে রেক্টাঙ্গুলার ফর্মে কত হয়, ইম্পিডেন্সটারে আর কি আমরা লিখলে হয় হচ্ছে 13.3 প্লাস জে অফ কত হয় 8.86 হয়। এটা হচ্ছে আমাদের পোলার ফর্মে হয় আর কি, ঠিক আছে। এখন পোলার ফর্মে হয়, তাহলে এটা কি পোলার ফর্মে, এটা হয় আমাদের আর, এটা হচ্ছে আমাদের কি এক্স, মানে এই সার্কিটের টোটাল আর হচ্ছে 13.33, এই আর এ এবং আর বি যোগ করলে কিন্তু 13.33 পাবো, এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এটা এবং এটা যদি যোগ করি তাহলে 8.86 পাবো, ঠিক আছে। এখন আমরা একটু আগানোর চেষ্টা করি। আর টি কত এখানে পাইছিলাম, কিন্তু আর টি ইকুয়াল টু কি লিখতে পারি, আর এ প্লাস আর বি। তাহলে এখানে একটু আমরা মানগুলো একটু বসাই দিই। আর টি এর ভ্যালু কত 13.3, পরে ইকুয়াল আর এর মান কত, এখানে দেখেন 5 দেওয়া আছে, তাহলে 5, তাহলে আমাদের অজানা কি আরবি। তাহলে এটুকু একটু ক্যালকুলেশন করেন তো, এটুকু ক্যালকুলেশন করে আপনি কিন্তু আরবিটা পাওয়া যাইতেছেন। কত হয় আরবি, 8 আরবি হয়ে যায় 8.3 ওহম, ঠিক আছে। এটা হচ্ছে আরবি, এটা আমাদের একটা আনসার হয়ে গেল। এখন আমাদের লাগবে যে এল এ, এখানে এল এটা লাগবে আমাদের। তো এটা বের করার জন্য আমাদের প্রথম রিয়াক্ট্যান্স নিয়ে কাজ করা লাগবে। তাইলে আমরা একই রকমভাবে এক্স টি সমান হচ্ছে এক্স এ প্লাস এক্স বি, ঠিক আছে। তাহলে এখান থেকে এক্স টি কত, এক্স টি হচ্ছে যে 8.86, এক্স এ কত, এক্স এ এখানে প্রশ্ন কিন্তু দেওয়া আছে, আমাদের এখানে একটু কাজ করে নেওয়া লাগবে। এখানে দেখেন ইন্ডাকট্যান্স দেওয়া আছে, সেলফ ইন্ডাকট্যান্সটা দেওয়া আছে 0.015 হেনরি, ঠিক আছে। কিন্তু আমাদের কি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স নিয়ে কাজ করা লাগবে, সুতরাং আমরা এক্স বিটা বের করে নিব। এখানে এক্স বিটা কী করব, বের করে নিব। তাহলে এক্স বি হবে যে 2 পাই, আর এই সার্কিটে আমাদের ফ্রিকোয়েন্সিটা কত 50, এবং ইন্ডাকট্যান্সটা কত 0.015 হেনরি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হেনরি হইল, ঠিক আছে। এখন আমরা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সটা আমরা এখানে ক্যালকুলেটর চাপলে আমাদের আইসা পড়ে, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সটা ক্যালকুলেটর চাপার পর পাচ্ছি যে আমাদের 4.7 ওহম, ঠিক আছে। আপনারা হয়তো আচ্ছা ঠিক আছে, তারপর আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করে আগানোর চেষ্টা করি। এক্সটি কত, এক্সটি হচ্ছে আমাদের 8.86 সমান এক্স এ, এক্স এর তো আমরা জানা নাই, এটা বের করতে হবে। তাহলে এক্স বিটা আমরা এখানে বের করছি কত 4.7 বের করছি, ঠিক আছে। এখন এটুকু একটু ক্যালকুলেশন করেন, এটুকু ক্যালকুলেশন করে আপনি কি পাবেন বলেন তো, এক্স বি পাবেন, এক্স এ পাবেন, এক্স এ কত হয় ক্যালকুলেশন করার পর এক্স এ আপনি পাচ্ছেন হচ্ছে 4.16 ওহম, ঠিক আছে। এখন আপনার কাজ হচ্ছে যে এল বের করা। তাহলে এক্সেল এটুকু সমান কি জানেন, 2 পাই এফ এল সমান কত 4.16, ঠিক আছে। এখন আপনার ক্যালকুলেশন করে, মানে এইখানে এফ এর মান হচ্ছে 50 দেওয়া আছে সার্কিটে, ক্যালকুলেশন করে আপনি এল এর মানটা কত পান 0.0133
হেনরি, এটা এল এ আর কি। ঠিক আছে, এটাই আমাদের আরেকটা আনসার হয়ে গেল। ঠিক আছে, এভাবে আমাদের ম্যাথটা করা লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরবর্তী ম্যাথে যাওয়ার চেষ্টা করি, এই ম্যাথে যদি কারো প্রবলেম না থাকে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাওয়ার চেষ্টা করি। এখানে 9 নম্বর ম্যাথ। 9 নম্বর ম্যাথের মধ্যে কি বলছে দেখেন, প্রশ্নটা একটু দেখেন, তাহলে আপনারা ম্যাথটা নিজে নিজে করবেন, বাসায় করে ফেলবেন। দেখেন একটা ভোল্টেজ দেওয়া আছে, ফান্ডামেন্টালের ক্লাসগুলো যদি ভালো করে থাকেন তাহলে ম্যাথটা পারবেন। এখানে একটা ভোল্টেজের ইকুয়েশন দেওয়া আছে, হ্যাঁ, এখানে আরেকটা কারেন্টের ইকুয়েশন দেওয়া আছে। ঠিক আছে, এখন চাইছে কি, চাইছে এই সার্কিটের মধ্যে আমাদের চাইছে যে অ্যাপারেন্ট পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর, সার্কিট এলিমেন্ট এবং এর ভ্যালু নির্ণয় করো। তাহলে অনেকগুলো বিষয় চাইছে, কিন্তু অ্যাপারেন্ট পাওয়ারটা একটু দেখেন, ম্যাথটা আপনারা নিজেরা করবেন। আচ্ছা, না আমি নিজেই করে দিই ম্যাথটা, আপনারা আবার বাসায় করেন না ম্যাথ। একটু অসুস্থ এই জন্য গলার সমস্যা। আচ্ছা আবার বলি, শুরু। দেখেন দুইটা ইকুয়েশন দেওয়া আছে ভোল্টেজের এবং কারেন্টের, আমাদের চাইছে হচ্ছে যে অ্যাপারেন্ট পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর এবং সার্কিট এলিমেন্ট। তো ম্যাথটা আমাদের সলভ করা লাগবে। তো দেখেন কীভাবে আমরা খুব সহজে সলভ করার চেষ্টা করি। সলিউশন, এখানে আমাদের যে ভোল্টেজটা দেওয়া আছে ওই ইকুয়েশনটা একটু লেখার চেষ্টা করি। ভোল্টেজের ইকুয়েশন, আচ্ছা এই ভোল্টেজের ইকুয়েশনটা না লিখি, এই ভোল্টেজের ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি, এই যে ভোল্টেজের যে ইকুয়েশন আছে ওইটারে আমরা পোলার ফর্মে লিখতে পারি হচ্ছে যে ভ্যালু কত দেওয়া আছে 120, ভ্যালু কত দেওয়া আছে 120, অ্যাঙ্গেল কত দেওয়া আছে, অ্যাঙ্গেল হচ্ছে 10। ঠিক আছে, লিখে ফেললাম। তারপর যে কারেন্ট দেওয়া আছে, তাৎক্ষণিক যে কারেন্টটা দেওয়া আছে, এই কারেন্টটা কি লিখতে পারি, এই কারেন্টটা হচ্ছে আমাদের 4 এবং অ্যাঙ্গেল কত দেওয়া আছে, অ্যাঙ্গেল ইকুয়েশনে দেখেন কারেন্টের কত 10 দেওয়া আছে। ঠিক আছে, তো ভোল্টেজের কত দেওয়া ছিল, -10 20 দেওয়া ছিল। সরি, আমি ভোল্টেজেরটা একটু ভুল লিখে ফেলছি। ভোল্টেজের কত দেখেন, এখানে কত 20, আর এখানে দেখেন একটা মাইনাস আছে, ওটা খেয়াল করি নাই, -20 দেওয়া আছে। ঠিক আছে, এখন ভোল্ট এই জিনিসটা আমাদের দেওয়া আছে, এটা হচ্ছে ভোল্ট, এটা হচ্ছে অ্যাম্পিয়ার। আচ্ছা, কারেন্ট ভোল্টেজ থেকে সামনে এগিয়ে আছে তাই সার্কিটটি ক্যাপাসিটিভ। তাহলে এখানে আমরা ইকুয়েশন থেকে বুঝতে পারি যে, আচ্ছা ইকুয়েশন থেকে কীভাবে বুঝতে পারি দেখেন, এটুকু কীভাবে বুঝবেন যে ক্যাপাসিটিভ না ইন্ডাকটিভ, এখানে কিন্তু কোনো কিছু বলছে না, এটা হচ্ছে আমাদের রেফারেন্স অক্ষ। ঠিক আছে, এই রেফারেন্স অক্ষ থেকে আপনি মনে করেন যে কী আছে, ভোল্টেজটা পিছে আছে, মানে নিচের দিকে আছে 20 ডিগ্রি, ভোল্টেজটা কী আছে নিচের দিকে 20 ডিগ্রি, এবং কারেন্টটা কী আছে উপরের দিকে 10 ডিগ্রি। ঠিক আছে, কারেন্টটা আর কি। এখন এটা হচ্ছে আপনার কারেন্ট, এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে 20 ডিগ্রি আর এটা হচ্ছে 10 ডিগ্রি। এখন ভোল্টেজ আগায় আছে, ভোল্টেজে আমরা নর্মালি রেফারেন্স ধরি, মানে রেফারেন্স ধরে আমরা বলি আগায় আছে বা পিছায় আছে, কারেন্টটা আগায় আছে বা পিছায় আছে। তাহলে এখানে কি হইতেছে, ভোল্টেজ থেকে কারেন্টটা কি আছে, আগায় আছে। তাহলে কারেন্ট যদি আগায় থাকে লিডিং হবে, মানে আগায় থাকা মানে হচ্ছে লিডিং। ঠিক আছে, তো তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই সার্কিটে মানে এই ম্যাথের মধ্যে এই যে সার্কিটটা কথা বলতেছে ওই সার্কিটের মধ্যে পাওয়ার ফ্যাক্টর লিডিং, তাহলে কি হবে, পাওয়ার ফ্যাক্টর কস থিটা, কস থিটা কি হবে লিডিং, পাওয়ার ফ্যাক্টর কস থিটা হবে আমাদের লিডিং হবে, পাওয়ার ফ্যাক্টর কস থিটা লিডিং হবে। এবং আমাদের কি চাইছে যে পাওয়ার ফ্যাক্টরটা কিন্তু বের করতে হবে, তাইলে পাওয়ার ফ্যাক্টর কস থিটা, তো থিটাটা কি বসাবো, থিটাটা ও সরি এখানে আমাদের তো দরকার ছিল সার্কিটটা তো আমরা মুছাই দিয়েছি, বোঝানোর জন্য একটু দরকার ছিল, আমরা বলে দিই। এখানে সার্কিটে দেখেন ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ কত, এখানে 10 এবং 30, তাহলে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ যেটা ওইটা কিন্তু আমাদের ইউজ করা লাগবে পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে। তো সার্কিট এখানে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোণ হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এটা লাগবে আমাদের। ঠিক আছে, তাহলে আমরা আগের পজিশনে চলে যাই। তাহলে পাওয়ার ফ্যাক্টর এখানে কোনটা ইউজ করবো কস থিটার সাথে,
30 ডিগ্রি ইউজ করব, কারণ 30 ডিগ্রি তো ওইখানে দেখলামই কেন যে 30 ডিগ্রি হইল। ক্যালকুলেটর চাপতে হবে, ক্যালকুলেটর চাপার পর আমরা পাচ্ছি 0.866 ল্যাগ হবে, না লিডিং হবে, LEA লিডিং। ঠিক আছে, লিডিং কেন হইলো এটা তো বললামই। আচ্ছা, পরে আরও কয়েকটা বিষয় আমাদের কাছে চাইছে, অ্যাপারেন্ট পাওয়ার। তো এই সার্কিটের মধ্যে অ্যাপারেন্ট পাওয়ার, আমরা অ্যাপারেন্ট পাওয়ারের একটা সূত্র জানি, এস ইকুয়াল টু কি ভি আই, অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে এটা। কিন্তু আমাদের ভি এবং এইখানে যে ভি এবং আই দুইটা কি আমাদের আরএমএস ভ্যালু, কিন্তু প্রশ্নের মধ্যে আমাদের কিন্তু আরএমএস ভ্যালু দেওয়া নেই, দেওয়া আছে কি ম্যাক্সিমাম ভ্যালু। তো এই ম্যাক্সিমাম ভ্যালুগুলারে আমরা আরএমএসে কনভার্ট করে নিব। তাহলে ভোল্টেজটারে যদি আরএমএসে কনভার্ট করতে চাই ভি ম্যাক্স বাই √2, এবং আইডারে যদি করতে চাই আই ম্যাক্স বাই √2। এখন আমাদের ক্যালকুলেটর চাপতে হবে, বি ম্যাক্সটা কত 120 বাই √2, আই ম্যাক্স কত 4 বাই √2। ক্যালকুলেটর চাপতে হবে, ক্যালকুলেটর চাপার পর আমরা পাই হচ্ছে 240 বিএ। এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, পরে আরেকটা কি চাইছে, সার্কিট এলিমেন্ট। মানে সার্কিট এলিমেন্ট বলতে রেজিস্ট্যান্স এবং যে ক্যাপাসিট্যান্সটা আছে আমাদের এই সার্কিটে, ওইটা কিন্তু বের করতে হবে। তাহলে প্রথমে যেহেতু মানে যে কোনো ম্যাথের মধ্যে যদি আপনার সার্কিট এলিমেন্টে চাই, তাইলে আপনি কি করবেন, ইম্পিডেন্সটা বের করে ফেলবেন। ইম্পিডেন্সটা বের করে আপনি রেক্টাঙ্গুলার ফর্মে চলে যাবেন, তাইলেই আপনার ম্যাথটা অনেকটা সলভ হয়ে যাবে। আচ্ছা দেখেন, তাহলে প্রথমে আমরা ইম্পিডেন্সটা বের করে ফেলি। তাহলে ইম্পিডেন্সটা যদি বের করতে চাই, ভোল্টেজ এবং কারেন্টটারে যদি ভাগ করি, মানে এখানে এই পোলার ফর্ম সম্পূর্ণটাকে আমরা ভাগ করব কিন্তু। তাহলে ভোল্টেজ কত 120, অ্যাঙ্গেল কত -20, এবং কারেন্ট হচ্ছে 4, অ্যাঙ্গেল হচ্ছে 10। এখন আমরা এইটুকু ক্যালকুলেশন করার পর আমরা ইম্পিডেন্সটা পাই হচ্ছে 25.98 মাইনাস হচ্ছে 15 ওহম। তাহলে এখানে দেখেন এটুকু কি আমাদের আর এটুকু কি XC। তাহলে আর ইকুয়াল টু কত পাইলাম, আর ইকুয়াল টু হচ্ছে যে আমরা পাইলাম হচ্ছে 25.98 ওহম। এটা কিন্তু আমাদের একটা এলিমেন্ট হয়ে গেল। ঠিক আছে, আরেকটা এলিমেন্ট কি আছে, যেহেতু লিডিং সেহেতু কি আছে, ক্যাপাসিটর আছে। তো ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সটা যদি বের করতে চাই, তাহলে আমরা কি জানি, ক্যাপাসিটেন্স এর সূত্র কি XC ইকুয়াল টু কি জানি, মানে এখানে পাইলাম কত 15। তাহলে XC ইকুয়াল টু আমরা জানি 1/2/FC। তাহলে এইখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে আগাই, তাহলে আমরা মানে এই কোয়েশনটা থেকে এটুকু থেকে যদি ক্যালকুলেশন করি, এইখানে ক্যালকুলেশন করে আমরা কি করে ফেলতে পারি, সিটা বের করে ফেলতে পারি। ঠিক আছে, তো এখন সি এর ভ্যালুটা পাবো হচ্ছে যে 212.2 মাইক্রোফ্যারাড। এখন আপনাদের এখানে একটু প্রবলেম হবে, আমি একটু বলে দিই। এখানে কি আপনাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, দেওয়া নাই, ফ্রিকোয়েন্সি দেওয়া নাই। তাইলে এখানে ফ্রিকোয়েন্সি যেহেতু দেওয়া নাই, তাহলে এটা বের করবেন কীভাবে। তাহলে 2πfc আছে না, 2πfc সমান কি ওমেগা ইকুয়াল টু 2πfc তাহলে মানে এফ পর্যন্ত আর কি। তাহলে এটুকু সমান কি ওমেগা, এবং ওমেগা 2π সমান কত না 2f সমান কত দেওয়া আছে, এখানে 100 দেওয়া আছে। সুতরাং এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, অথবা আপনারা চাইলে আরও সুন্দর করে বলে দিই, দেখেন এখানে আপনারা ফ্রিকোয়েন্সিটা ভেদ করে নিতে পারেন। তাহলে ওমেগা ইকুয়াল টু কি জানেন, দেওয়া আছে কি আছে 100 পাই দেওয়া আছে ওমেগা। তাহলে এখানে এফ এর মানটা বের করে নেন, 100 পাই বাই 2 পাই দ্বারা ভাগ করেন, ভাগ করলে কী পাবেন, এখানে ফ্রিকোয়েন্সিটা পাওয়া যাবেন। তাহলে এই সূত্র যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে এইখান থেকে এইভাবে ফ্রিকোয়েন্সিটা বের করে আগাইতে পারেন। ঠিক আছে, এইসব বিষয় তো আমরা ফান্ডামেন্টালে অনেক পড়ছি, এর জন্য শর্টকাটে আমি বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, এখানে এই ম্যাথে আরও প্রবলেম থাকলে বলতে পারেন। আচ্ছা, আশা করি কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমি একটা হোমওয়ার্ক দিই আপনাদেরকে, দেখেন এই ম্যাথটা আপনারা করে ফেলার চেষ্টা করবেন। ঠিক আছে, একই রকম। আর সলিউশন তো আপনাদের এখানে দেওয়াই আছে, পিডিএফটার মধ্যে সলিউশন করেও দেওয়া আছে। ঠিক আছে, তো করে ফেলবেন। তো এই ম্যাথটা করবেন, দেন এই ম্যাথটা আমি করে দেবো 11 নম্বর ম্যাথটা। তো এই ম্যাথটা একটু জটিল, এই জন্য আমি ম্যাথটা করে দেবো। ঠিক আছে, তো তারপরও এই ম্যাথটা একটু চেষ্টা করবেন, দেখবেন পারেন কিনা। ঠিক আছে, ধন্যবাদ এতক্ষণ ত্রিপলি পাঠশালার সাথেই থাকার জন্য।